সন্ধ্যা থেকে যা হচ্ছিল বাড়িতে, তাতে অবাক হওয়ার কিছু বাকি ছিল না। কিন্তু এইবার যা ঘটলো সেটা আরো ভয়ানক। ঠাকুর ঘরে ভেতরে গিয়ে ওরা দেখলো টেবিলের উপরে রাখা ঠাকুরের সব পিতলের বাসনপত্র মেঝের উপরে এদিক ওদিকে ছড়ানো। গল্পনগরীতে আজ আপনারা শুনবেন লেখক সৌমেন সিংহ রায়ের সন্ধ্যায় চায়ের আসর সিরিজের গল্প ভয়ঙ্কর এক প্রতিশোধ। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। আজ শনিবার। আজকের দিনটা সকাল থেকে কেমন যেন মেঘলা গোছের। সেই সকাল থেকে আকাশটা কেমন গুম মেরে আছে। বিল্টু ভয় পাচ্ছিল সন্ধ্যার সময় বৃষ্টি এসে আবার চায়ের আড্ডাটা ভণ্ড করে না দেয়। ঠিক যা ভেবেছিল তাই হলো। সন্ধ্যা হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বিল্টু বাড়িতেই ছিল। ও বলল, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আরে বাবা, বৃষ্টি যদি হওয়ার হয় তবে সারাদিন এরকম ভর সন্ধ্যাবেলায় বৃষ্টি হওয়ার কি কোনো মানে হয়? এখন যদি ছেলে ছোকরাগুলো কেউ না আসে, যাই গিয়ে দেখে আসি কেউ আসলো কি না। এই কথা বলে বিল্টু একটা ছাতা মাথায় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তারপর যখন গিয়ে রমেনের দোকানের সামনে দাঁড়ালো, তখনও কাউকে দেখতে পেল না। এরপর দোকানের ভিতরে ঢুকে ডান দিকে তাকাতেই বিল্টু অবাক হয়ে গেল। ওর মুখে একটা হাসির ঝলক খেলে গেল। বিল্টু ভিতরে গিয়ে একটা বেঞ্চির উপর বসে পড়ে বলল, কি রে, তোরা চলে এসেছিস? আমি তো ভাবলাম এই বৃষ্টির জন্য তোরা আর আসবি না। বেঞ্চির উপরে বসে থাকা তিনটে ছেলের মধ্যে একজন বলে উঠল, বিল্টুদা, বৃষ্টি হোক অথবা না হোক তোমার গল্প মিস করে চলবে না। আজ বৃষ্টি হচ্ছে বলে গল্প আরো ভালো জমবে, তাই তো আমি অনি আর ভোলাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। বিল্টুদা, আজ এমন একটা ভয়ের গল্প বলো যাতে রাতে ঘুমোতে গেলেও ভয় লাগে। আচ্ছা তাই হোক তবে। আজ যে ঘটনাটা বলছি সেটা কোনো গল্প নয়, সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। সেই ঘটনার কথা মনে পড়লে আজও আমার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি শুরু করো। এর মাঝে রমেন এসে চারটে চা দিয়ে গেল। বিল্টু চায়ের কাপে চুমুক দিয়ে বলতে শুরু করলো, সেইবার আমি আমার মামার বাড়ি যাচ্ছিলাম। বহুদিন সেখানে যাওয়া হয়নি, কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি, তাই যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে অনেক দেরি হয়ে গেল। ট্রেনে করে যখন যাচ্ছি, বিল্টুর কথার মাঝেই অনি বলল, তোমার মামা বাড়িটা কোথায় সেটা তো বললে না। বলতে দিলে তবে তো বলবো। আমার মামার বাড়ি ঠাকুরনগর নামের এক গ্রামে, শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার দিকে পড়ে। বনগাঁ স্টেশনের 3টে স্টেশন আগে হচ্ছে ঠাকুরনগর। আমি যথারীতি সন্ধ্যাবেলাতে ট্রেনে চেপে যাচ্ছি। ট্রেনে করে যেতে লাগে ওই ধর 2 ঘন্টা। আমি ট্রেনের মধ্যে বসে হালকা ঘুমিয়ে পড়েছি। এমন সময় হঠাৎ একটা চেনা কণ্ঠের ডাক ভেসে এলো, বিলু, ও বিলু, কেমন আছিস বাবা? সেই ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি আমি ট্রেনের মধ্যে বসে আছি। কিন্তু ট্রেনের মধ্যে লোডশেডিং, লাইটগুলো অফ রয়েছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, গোটা ট্রেনের কামরাটা ফাঁকা। আমার উল্টো দিকের সিটে একজন বসে আছে। প্রথমটায় আমি চিনতে পারিনি, কিন্তু আরও একবার যখন তিনি ডাকলেন আমায়, তখন আমি তার গলার আওয়াজ শুনে তাকে চিনতে পেরে যাই। তিনি আর কেউ নন, আমার মামাবাড়ির দাদু। দাদু আমাকে বিল্টু না বলে বিলু বলে ডাকতো, ওই জন্য আরও দাদুর ডাক শুনেই বুঝে গেলাম। দাদুর গলার আওয়াজ শুনে আমি বেশ খুশি হলাম, তার কারণ ফাঁকা কামরার অন্ধকার ট্রেনে নিজের পরিচিত একজন পাওয়া সে অনেক ভাগ্যের ব্যাপার। আমি তাই বললাম, দাদু তুমি এখানে? কোথায় গিয়েছিলে? এখন কি বাড়ি যাচ্ছ? দাদু গভীর কণ্ঠে বলল, এতদিন আসিসনিস কেন বিলু?
এতদিনে কি একবারের জন্য তোর আমার কথা মনে পড়লো না? সেই ছোটবেলায় কত করে তোকে ঘুরতে নিয়ে যেতাম, তুইও আমার সাথে যাওয়ার জন্য কত বায়না করতিস, খেলনা কিনে দেওয়ার জন্য বায়না করতিস, আইসক্রিম কিনে দেওয়ার জন্য বায়না করতিস। সেসব দিন কি একটুকুও মনে পড়ে না? একেবারের জন্য ভুলে গেলি আমাদেরকে? আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। দাদু হঠাৎ ট্রেনের মধ্যে এসব কথা বলছে কেন? তাছাড়া আমি তো মামা বাড়িতেই যাচ্ছি, ওখানে গেলেও তো এসব কথা বললে হয়। তাছাড়া ফাঁকা কামরার মধ্যে দাদুর গলার আওয়াজটা কেমন যেন বিশালাকার পাহাড়ের মতো ভারী ঠেকল। আমি মনে মনে ভাবলাম, দাদুর গলার আওয়াজের আবার কি হলো? দাদুর গলার স্বর তো এমন বরফের মতো শীতল ও ভারী ছিল না। তাছাড়া দাদু তো কখনো আমার সাথে এমনভাবে কথা বলেনি। তাহলে আজ হঠাৎ কি হলো? আমি আরো অবাক হয়ে গেলাম যখন দাদু আমার মনের কথা বুঝতে পেরে সেই প্রশ্নের উত্তর দিল। আজ হঠাৎ কি হয়েছে তাই ভাবছিস তো? সময় মতো সব বুঝতে পারবি। কিন্তু একটা কথা বল বিলু, তোর কি একবারের জন্য আমাদের কথা মনে পড়েনি? হ্যাঁ, আমার তো প্রতি মুহূর্তে তোমাদের কথা মনে পড়তো। আমি কত কান্নাকাটি করেছি তোমাদের কথা ভেবে। এই কথা বলার সাথে সাথেই আচমকা ট্রেনের জানলার কাঁচগুলো একটা বিশাল শব্দ করে ছিটকে পড়ল। আমি মুখ থেকে একটা মৃদু আর্তনাদ করে উঠলাম, কিন্তু অবাক হলাম যে আমার দাদুর মধ্যে কোনো রকম পরিবর্তন বা প্রতিক্রিয়া দেখতে পেলাম না। দাদু সেই একইভাবে বসে থেকে রাগী কণ্ঠে বলল, বিলু, তুই এর মধ্যে মিথ্যা কথা বলাও শিখে দিয়েছিস? আমি ভাবলাম, আমি যে মিথ্যা কথা বললাম সেটা দাদু বুঝলো কেমন করে? তোর মুখ দেখলেই বোঝা যায় রে। একের পর এক ঘটনায় অবাক হয়ে যাচ্ছি। আমি বুঝছি না দাদু আমার মনের কথাগুলো কিভাবে যেন পড়ে নিচ্ছে। আসলে দাদু কাজের জন্য না সময় হয়ে ওঠেনি, কিন্তু আজ যাচ্ছি তো তোমাদের সাথে দেখা করব বলে। তা তুমি কোথায় গিয়েছিলে দাদু? আমার কথায় দাদু কোনো উত্তর দিল না। খানিকক্ষণ চুপ থাকার পর দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, খুব লেগেছিল জানিস, ভেতর থেকে কষ্টে ফেটে যাচ্ছিল, কিন্তু তবু কোনো কিছু করতে পারছিলাম না। ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে এসেছিল। ও আমাকে ছাড়বে না বলেই দিয়েছিল, আর শেষ অবধি ছাড়লও না। কত করে একটু আশা করেছিলাম তোকে দেখবো বলে, কিন্তু তুই তো ভুলেই গিয়েছিস এই দাদুকে। আমি বুঝতে পারলাম না দাদু ঠিক কী বলতে চাইছে। হঠাৎ জানলা দিয়ে আসা একটা ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে গেল আমাকে। সেই হাওয়া যেন বরফের থেকেও শীতল। হাওয়ার স্পর্শে গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল থরথর করে। এখন আর ওসব কথা ভেবো না, আমি তো চলে এসেছি। আচ্ছা দাদু, একটা ভূতের গল্প বলো না, তাহলে সময়টা তো বেশ কেটে যাবে। গল্প এখন? হ্যাঁ দাদু, এই ফাঁকা ট্রেনে অন্ধকারের মধ্যে বসে যাওয়ার থেকে একটা ভূতের গল্পই বলো না শুনি। গল্প ঠিক নয়, তবে শুনে দেখ কেমন লাগে। একদিন সন্ধ্যায় গ্রামের বটতলায় দুই বুড়ো বুড়ি পাশে বসেছিল। ওরা বসে নিজেদের মধ্যে গল্প করছিল। হঠাৎ কোথা থেকে একটা লোক এসে ওদের পাশে বসলো। লোকটাকে দেখতে কেমন একটা অদ্ভুত অথচ ভয়ঙ্কর গোছের। সারা মুখ ভর্তি গোঁফ দাড়ি, তবে সন্ধ্যার মৃদু অন্ধকারে তার মুখটা সেভাবে বোঝা না গেলেও তার চোখে মুখে কেমন একটা চতুরতা মেখেছিল, আর সেই মুখে লেগেছিল এক ভয়ানক হাসি। লোকটা যেহেতু নিজের মতো একা একা বসেছিল, তাই তারা নিজে থেকে কিছু বলেনি। হঠাৎ লোকটা তাদের দিকে ফিরে বলল, বলছিলাম, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম নিশিপুর। তা তুমি হঠাৎ এই গ্রামের নাম জিজ্ঞাসা করছো যে? তুমি কি নতুন এই গ্রামে? আগে হ্যাঁ, আমি একজন ভবঘুরে মানুষ। বাড়িতে সবাই এক ব্যাধিতে মরে যাওয়ার পর আমি কাজের সন্ধানে এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াই, কিন্তু কাজের কোনো ভালো সন্ধান এখনো অবধি পাইনি।
লোকটার এমন কথা শুনে বুড়ো বুড়ির খুব মায়া হলো। তারা ভাবলো, এস, লোকটার বাড়িতে কেউ নেই এখন, কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ঈশ্বর, তুমি যে মানুষকে কত কষ্ট দাও তা মানুষ হয়ে না জন্মালে কেউ বুঝতে পারবে না। তা বাবা, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তুমি রাতে থাকবে কোথায়? এই গাছতলাতেই থেকে যাব। বললো কি, এই গাছতলায় থাকবে? হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? আর আমার এইসবের অভ্যাস আছে। এমনিতেও অচেনা গ্রামে কেউ কি আর কোনো অচেনা মানুষকে তাদের বাড়িতে থাকতে দেবে নাকি? হঠাৎ করে বুড়ি বলে উঠল, বাবা, তুমি চাইলে আমাদের বাড়ি থাকতে পারো, যদিও তোমার সেভাবে সেবা করতে পারবো না। না না, এমন বলবেন না। এই বয়সে এসেও এমন একটা অচেনা লোককে আপনারা যে এক রাত্রে আশ্রয় দিতে চেয়েছেন, এই আমার কাছে অনেক। তাহলে আর দেরি কেন, চলো আমাদের সাথে, এমনিতেও সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর ওই বুড়ো বুড়ি আর লোকটা মিলে ওদের বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর বুড়ো বুড়ি যে ঘরে থাকে তার পাশের ঘরে ওই লোকটার থাকার ব্যবস্থা করে দিল। কিন্তু এরপর থেকেই ওদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। দাদুর এই কথা শুনে আমি অবাক হয়ে বললাম, অদ্ভুত ঘটনা মানে? জানলা দিয়ে একটা ঠান্ডা হাওয়া এসে আমাকে কাঁপিয়ে দিয়ে গেল। নিঃশব্দ ট্রেনের কামরাতে দাদুর গলার আওয়াজ বুকের ভেতরে কেমন যেন ভয় ধরিয়ে দিচ্ছিল। দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবটা শোন আগে, তারপর ঠিক সব বুঝতে পারবি। আমি চুপ করে গেলাম। দাদু আবার বলতে লাগলো, লোকটাকে তার ঘরে রেখে এসে বুড়ি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে আর একটা প্রদীপ তুলসী তলায় জ্বালাতে এসেছে। অবাক করা ব্যাপার হচ্ছে, প্রদীপটা জ্বালানোর সাথে সাথেই কোথা থেকে একটা দমকা হাওয়া এসে সেটাকে নিভিয়ে দিল। হায় ঈশ্বর, এই হাওয়ার কোথা থেকে এলো? প্রদীপ নিভে যাওয়া যে অমঙ্গলের ইশারা। ঈশ্বর, তুমি রক্ষা করো সবাইকে। এই কথা বলে তুলসী দেবীকে প্রণাম করে বুড়ি আরো একবার প্রদীপ জ্বালালো, কিন্তু আগের বারের মতো সেই হাওয়াটা এসে আবার প্রদীপটাকে নিভিয়ে দিল। একই ঘটনা পর পর দুবার হওয়ায় বুড়ি এইবার ভয় পেয়ে গেল। বুড়ি আরো দুবার চেষ্টা করার পরেও একই ঘটনা ঘটল। বুড়ি এইবার ভয় পেয়ে গেল, তার উপর বারবার এই হাওয়াটা কোথা থেকে আসছে সেটা বুড়ি বুঝতে পারল না। বুড়ি তখন ভয় পেয়ে বুড়োকে ডাকলো। কি গো, শুনছো? তাড়াতাড়ি এদিকে এসো, কি ভয়ানক সব ব্যাপার ঘটছে। বুড়ো ঘরের ভেতর থেকে উত্তর দিল, কি সব বলছো এই ভর সন্ধ্যাবেলা? ভয়ানক ব্যাপার মানে? তুমি আসো না তাড়াতাড়ি। বুড়ির গলার স্বর শুনে বুড়োর মনে হলো বুড়ি মনে হয় সত্যি ভয় পেয়েছে। বুড়ো তাড়াতাড়ি করে ছুটে বাইরে এসে বুড়ির পাশে দাঁড়াতেই মাথার উপরে নিম গাছের ডালের উপর থেকে কাক ডেকে উঠল। বুড়ি আরো ভয় পেয়ে বলল, এ কি সর্বনাশে কাণ্ড! একে তো প্রদীপ নিভে যাচ্ছে, তার উপরে আবার রাতের বেলা কাক ডাকছে। কি যে অমঙ্গল হবে তা স্বয়ং ঈশ্বর জানেন। কি হয়েছে? বুড়ি ধরা গলায় বলল, প্রদীপের আগুন নিভে গিয়েছে। হাওয়া দিলে তো নিভে যেতেই পারে। তাহলে তত ভাবতাম না, কিন্তু একবার নয়, বারবার প্রদীপ জ্বালালে প্রতিবারই একটা ঠান্ডা হাওয়া এসে প্রদীপ নিভিয়ে দিচ্ছে। বিশ্বাস না হলে তুমি জ্বালিয়ে দেখো। বুড়ির কথা বুড়ো বিশ্বাস না করে বলল, কই দেশলাইটা দাও দেখি। এরপর বুড়ির কাছ থেকে দেশলাই নিয়ে বুড়ো যেই প্রদীপ জ্বালালো অমনি সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া এসে সেই প্রদীপ নিভিয়ে দিল। বুড়ো আরো একবার, তারপর আবার
এইভাবে দেশলাইয়ের সব কাঠি শেষ করে দিলেও প্রদীপটা জ্বালিয়ে রাখা গেল না। বুড়োর এইবার নিজেরও কেমন ভয় লাগতে শুরু করলো, কারণ এমন ঘটনা এর আগে এই বাড়িতে ঘটেনি। তার থেকেও বড় কথা, এমনি সময় হাওয়া নেই, অথচ যতবার প্রদীপটা জ্বালানোর চেষ্টা হয় ততবারই কোথা থেকে হাওয়াটা এসে প্রদীপটা নিভিয়ে দিচ্ছে। হঠাৎ বুড়োর ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ পেল। সেই স্পর্শে গোটা শরীর বুড়োর কেঁপে উঠল। বুড়ো চমকে উঠে বলল, এই কে রে? বুড়ো পেছন ফিরে দেখল আর অবাক হয়ে গেল, সেখানে কেউ নেই। এদিকে বুড়োর এমন আচমকা চমকে ওঠাতে বুড়ি জিজ্ঞাসা করলো, কি গো, কি হয়েছে? কাকে বললে কথাটা? বুড়ো ভীত হয়ে বলল, মনে হলো আমার ঘরের কাছে কে যেন নিঃশ্বাস ছাড়লো। বুড়োর এই কথা শুনে বুড়ি অবাক হলো না, বরং ভয় পেয়ে গেল। সন্ধ্যা থেকে যা ঘটছে তাতে অবাক হওয়ার কিছু বাকি নেই। কিন্তু আজ এসব কি ঘটছে ওদের বাড়িতে? এইবার আচমকা একটা শব্দ করে নিম গাছের একটা প্রকাণ্ড বড় ডাল ওদের উঠোনের উপরে ভেঙে পড়ল। আর তার সাথে কাকটা কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল। আর একটু হলেই বুড়ির গায়ে লাগতো ডালটা। তার আগেই বুড়ো বুড়ির হাত ধরে সরিয়ে এনে বলল, এই সাবধানে। ও, কোনো মতে বেঁচে গেলাম, কিন্তু হঠাৎ এই সন্ধ্যা সময় গাছের ডাল ভেঙে পড়লো কেন? আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হচ্ছে বাড়িতে। কি জানি বাবা, আমার তো এবার ভয় করতে শুরু করছে। এরপর বুড়োর মনে হলো দুটো জ্বলন্ত চোখ ওদের দিকে এক নাগারে ভয়াবহ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ব্যাপারটা দেখে বুড়োর কেমন ভয় লাগলো। বুড়ো হঠাৎ পিছন ফিরে তাকালো, দেখলো ঘরের বারান্দায় দাঁড়িয়ে সেই লোকটা একভাবে ওদের দিকে তাকিয়ে আছে, আর তার মুখে লেগে রয়েছে এক অদ্ভুত ভয়ানক হাসি, যেন এই সব ঘটনা তার ইচ্ছেতেই ঘটছে। সেই যেন এই সমস্ত কিছুর মালিক। সেই ভয়াবহ হাসি দেখে বুড়োর বুকের ভেতরটা কেঁপে উঠল। এদিকে বুড়োর দৃষ্টি অনুসরণ করে বুড়িও সেদিকে তাকাতেই হঠাৎ করে সেই লোকের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। সে তাড়াতাড়ি করে এসে বলল, সাবধানে, তাড়াতাড়ি ঘরে চলুন। আর একটু হলেই ডালটা, না বাবা ঈশ্বর বাঁচিয়ে দিচ্ছেন আপনাদের। তা যা বলেছ বাবা, ঈশ্বর ছাড়া আর বাঁচাবার মালিক তো কেউ নেই। হঠাৎ ঠাকুর ঘরের মধ্যে থেকে বাসনপত্র হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার শব্দ ভেসে এলো। এ আবার কি হলো? চলো তো দেখি। ওরা তিনজনে মিলে ঠাকুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দাদুর কথার মাঝেই আমি বললাম, ওরা ঠাকুর ঘরে গিয়ে কি দেখলো দাদু? সন্ধ্যা থেকে যা হচ্ছিল বাড়িতে তাতে অবাক হওয়ার কিছু বাকি ছিল না, কিন্তু এইবার যা ঘটলো সেটা আরো ভয়ানক। ঠাকুর ঘরে ভেতরে গিয়ে ওরা দেখলো টেবিলের উপরে রাখা ঠাকুরের সব পিতলের বাসনপত্র মেঝের উপরে এদিক ওদিকে ছড়ানো, কিন্তু জানালা বন্ধ। এটাই আরো অবাক করার ব্যাপার। দেখে মনে হলো কেউ যেন ইচ্ছা করে ঠাকুরের বাসনগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে মেঝের উপরে, আর ঠাকুরের সামনে থাকা প্রদীপও নিভে গিয়েছে। এই ঘটনা দেখে বুড়ি বলল, হায় ঈশ্বর, এসব আবার কে করলো?
আর ঠাকুরের সামনে প্রদীপটাও যে নিভে গিয়েছে। কি হচ্ছে বলো তো এইসব? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে। এই কথা শুনে বুড়ো বুড়ির ভয়েতে গায়ে কাঁটা দিয়ে উঠল। দুজনেই একসাথে বলে উঠল, অশুভ শক্তি, কিন্তু আমাদের বাড়িতে কেন? কোনো কারণ ছাড়া তারা কারোর বাড়িতে আসে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? আর এর থেকে মুক্তির উপায় বা কি? লোকটা একটু হেসে বলল, অশুভ শক্তি এসেছে এই যে, তা তো সত্যি নাও হতে পারে। এখন আর ওসব নিয়ে ভাববেন না, আসুন ঘরে গিয়ে বসবেন। ওর কথা শুনে বুড়ো বুড়ি তখন ঘরে গিয়ে বসলো, আর ওই লোকটা তার নিজের ঘরে চলে গেল। তারপর সমস্যা হলো খেতে বসার সময়। আর সেই ভয়ানক বিভীষিকাময় দৃশ্য কোনো দিন সেই বুড়ো বুড়ি ভুলতে পারবে না। আর এরপরেই সেদিন রাতে সেই বুড়োকে প্রাণ হারাতে হলো। সে মরতে না চাইলেও তাকে মরতে হলো। এই অবধি বলে আমার দাদু একটু থামলো, তার কারণ ট্রেন একটা শব্দ করে ঠাকুরনগর স্টেশন চলে এসেছে। আমি আর দাদু নেমে পড়লাম ট্রেন থেকে। অবাক করা ব্যাপার হচ্ছে স্টেশনটাও পুরো ফাঁকা, একটা লোকও নেই সেখানে। আর তার পাশাপাশি পুরো অন্ধকারে ছেয়ে আছে চারপাশ। স্টেশন থেকে নেমে কোনো গাড়ি পেলাম না আমরা। এত রাত হয়ে গিয়েছে, সেই জন্য রাস্তা পুরো ফাঁকা। অগত্যা আমি আর দাদু হেঁটে হেঁটে যেতে লাগলাম। আমি বললাম, তারপর বলো দাদু, কেন সে বুড়োকে মরতে হলো? তারপর সেদিন রাতের বেলা যখন সেই বুড়ো বুড়ি খেতে শুরু করলো, তখনই হঠাৎ হ্যারিকেনের আলোটা কেমন যেন একবার জ্বলতে ও নিভতে শুরু করলো। সেই হ্যারিকেনের মৃদু আলোতে বুড়ো দেখলো ঘরের কোনায় কালো অন্ধকার জমাট বেঁধে একটা ছায়ার রূপ নিচ্ছে। সেই দৃশ্য দেখে বুড়ো তো কাঁপতে শুরু করে দিল, কারণ এমন ভয়ানক দৃশ্য এর আগে ওই বুড়ো কখনো দেখেনি। বুড়ো কাঁপতে কাঁপতে বলল, ওটা কি? বুড়োর কথা শুনে বুড়ি সেদিকে তাকিয়ে দেখলো, তারপর বলল, কোথায় কি? ততক্ষণে জমাট বাঁধা ছায়াটা আবার অন্ধকারে মিলিয়ে গিয়েছে। তুমি দেখতে পাওনি ঘরের মধ্যে একটা কালো ছায়া ছিল? কিছুই তো দেখলাম না। এরপর ওরা যেই খেতে গেল, তখন দেখলো খাবারের মধ্যে রক্ত লেগে রয়েছে। সেই দৃশ্য দেখে এইবার ওরা দুজনেই চমকে উঠে বলল, রক্ত? কোথা থেকে এলো এই রক্ত? আচমকা একটা দমকা হাওয়াতে জানলা খুলে গিয়ে এক ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করলো। সামনে থাকা হ্যারিকেনটা ছিটকে পিছনে গিয়ে পড়ল। হ্যারিকেনের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মেঝের উপর। সামান্যতম আলোটুকুও নিভে গিয়ে গোটা ঘর অন্ধকার হয়ে গেল। আচমকা জানলার মধ্যে দিয়ে একটা চার পেয়ে প্রাণী ঘরের মধ্যে ঢুকে এলো। তারপর মেঝের উপর দাঁড়িয়ে তাকিয়ে থাকলো ওদের দিকে। সেই অন্ধকারের মধ্যে প্রাণীটির চোখ দুটো মুক্তোর মতো জ্বলজ্বল করছিল। ধীরে ধীরে এক পা করে প্রাণীটি এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। এটা আবার কি? আর আমাদের দিকে ওভাবে এগিয়ে আসছে কেন? কিছু বুঝে উঠবার আগে কালো চার পেয়ে প্রাণীটি একবার মেয়াও করে ডেকে ঝাঁপে পড়ল বুড়োর মুখের উপর। আমি বললাম, প্রাণীটি কি তার মানে কালো বিড়াল ছিল? হ্যাঁ, তারপর বিড়ালের সেই আচমকা আক্রমণে বুড়ো আর বুড়ি দুজনে ভয় পেয়ে গেল। সেই কালো বিড়াল তার নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে দিল বুড়োর মুখ। বুড়ো ভয় ও যন্ত্রণায় আর্তনাদ করে উঠল, বাঁচাও বাঁচাও বাঁচাও।
বুড়ি বিড়ালটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলল, যা এখান থেকে যা। কিন্তু না, বুড়ি আর বুড়ো মিলে হাজার চেষ্টা করেও বিড়ালটাকে সরাতে পারল না। তখনই পাশের ঘর থেকে পুরুষালী কণ্ঠের এক ভয়াবহ হাসির শব্দ শুনতে পাওয়া গেল। সেই হাসির শব্দে বুকটা ভয়েতে পাথর হয়ে গেল ওদের। ওরা অবাক হয়ে গেল এটা ভেবে যে এই ভয়ানক ভারী কণ্ঠে এখানে হাসলো কে। কিন্তু তাদের ভাবনার মাঝেই বিড়ালটা শেষবারের মতো তার নখ দিয়ে বুড়োর একটা চোখ তুলে নিল। বুড়ো ভয়াবহভাবে আর্তনাদ করে উঠল। সেই সাথে বুড়িও আর থাকতে না পেরে কেঁদে ফেলল। বুড়ির হঠাৎ ওই লোকটার কথা মনে পড়ে গেল। বুড়ি কাঁদো কাঁদো গলায় ডাকতে লাগলো, বাবা একটু এদিকে আসবে, এখানে যে সর্বনাশ হয়ে গেল। কিন্তু না, বুড়ির কথা শুনে পাশের ঘর থেকে কেউ এলো না। বুড়ি এইবার মেঝে থেকে উঠে এদিক ওদিক একটা লাঠি খুঁজতে লাগলো। ঠিক তখনই মেঝের উপরে পড়ে থাকা হ্যারিকেনের কাঁচের টুকরোতে বুড়ির পা কেটে গেল। বুড়ি আর্তনাদ করে মেঝেতে বসে পড়ল। ক্ষত স্থান থেকে রক্ত বেরিয়ে ভেসে গেল মেঝে। এদিকে সেই বিড়াল তার নখের দাপটে আরো একটা চোখ তুলে নিল বুড়োর। বুড়ো ভয়াবহ আর্তনাদ করে উঠল। চারপাশ সব অন্ধকার, এর মাঝে জমাট বাঁধা সেই কালো অন্ধকার এসে বুড়োর গলা টিপে ধরল। বুড়োর গলা থেকে একটা মৃদু স্বর ভেসে এলো, কিন্তু আবার যেই ভয়ানক গম্ভীর হাসির শব্দ শুনতে পাওয়া গেল। সেই হাসির শব্দে সারা ঘর কেঁপে উঠল। ধীরে ধীরে বুড়ো এলিয়ে পড়ল মেঝের উপর। আর ওদিকে এই দৃশ্য দেখে ভয়েতে জ্ঞান হারালো বুড়ি। তারপর কি হলো? তারপর তারপর কিছু বলার আগেই পথে দুটো কুকুর হঠাৎ আমার দিকে তাকিয়ে ডেকে উঠল। এরকম ফাঁকা অন্ধকার রাস্তায় আবার কুকুর ঘিরে ধরল, এটা ভেবেই আরো ভয় লাগতে লাগলো। যদিও মনে সাহস পেলাম, সাথে দাদু আছে তাই। আমি দাদুকে ডাকলাম, দাদু, ও দাদু। এতক্ষণ আমি আগে আগে আসছিলাম আর আমার দাদু পেছনে পেছনে। আমি পেছন ফিরে দাদুকে দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম। কোথায় দাদু? পিছনে রাস্তা পুরো ফাঁকা। হঠাৎ করে এমন একটা ঘটনাতে আমি চমকে উঠলাম। একটা হিম শীতল বাতাস এসে আমাকে স্পর্শ করে গেল। ভয়েতে আমার হৃদস্পন্দন বেড়ে গেল, গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। ভয়েতে আমি দাদুকে ডাকতে লাগলাম, দাদু, ও দাদু। কিন্তু না, কোনো উত্তর আসলো না। বরং ফাঁকা রাস্তায় সেই অন্ধকারে আমার নিজের গলার আওয়াজ কেমন ভয়াবহ ঠেকল। আমি আরো অবাক হয়ে গেলাম যখন আমার সামনে থাকা কুকুরগুলো আর ডাকলো না। সামনে তাকিয়ে দেখি কুকুরগুলো অনেক আগেই চলে গিয়েছে। আমি নিজেকে ফাঁকা রাস্তায় একা দেখে একটু ভয় পেয়ে গেলাম। তার উপরে আমার সাথে থাকা দাদু হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে গেল, বুঝতেও পারলাম না। দাদুকে আরও একবার ডেকেও যখন তার কোনো সাড়া পেলাম না, তখন অবশেষে হাল ছেড়ে এগিয়ে চললাম। আর একটু গিয়েই মামার বাড়ি ঢুকলাম। সেখানে গিয়ে ডাকতে লাগলাম মামাকে, মামা, ও মামা। মামা ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। এসে আমাকে দেখে একগাল হেসে বলল, আরে বিল্টু, তুই এতদিন পরে? আচ্ছা, আয় আয়, ভিতরে আয়। আমি ভিতরে গেলাম। মামা বলল, কেমন আছিস বল? ভালো আছি, তোমরা বলো কেমন আছো? আর দাদু দিদা কোথায়? আমরাও ভালো আছি। কিন্তু আমি দেখলাম দিদা দাদুর কথা জিজ্ঞাসা করতেই ওদের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। আমি পাশে দিদার ঘরে প্রবেশ করলাম।
দিদার ঘরে গিয়ে দেখলাম দিদা খাটের উপর একটা পুরনো ছেঁড়া চাদর গায়ে দিয়ে কেমন জড়সড়ভাবে শুয়ে আছে। আমি দিদাকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো দিদা? দেখলাম দিদা ধীরে ধীরে উঠে বসলো। তারপর আমাকে দেখতে পেয়ে বলল, কে বিল্টু? হ্যাঁ গো দিদা, কেমন আছো তুমি? আমার আর কেমন থাকা বল দেখি, না মরে বেঁচে আছি কোনো মতে। তুই কেমন আছিস বল। আমারও কোনো রকম দিন চলে যাচ্ছে কাজের মধ্য দিয়ে। বড় হয়ে যাওয়ার সাথে সাথে কাজের চাপ খুব বেড়ে গিয়েছে জানো দিদা। কিন্তু দিদা, দাদু কোথায়? উনি কি বাড়ি এসেছেন? দিদাও দেখলাম কথাটা এড়িয়ে গেল। দিদা বলল, বিল্টু বস এখানে। আমি খাটের একটা পাশে বসলাম। জানিস বাবা, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তুই এসেছিস খুব ভালো হয়েছে, কটা দিন থেকে যা। আসলে কি জানিস তো, শেষ বয়সে এসে প্রতিটা মানুষের একটা কথা বলার মানুষের প্রয়োজন হয়, কিন্তু সে কথা বলার জন্য কাউকেই পাই না। নিজের ছেলে মেয়ে অথবা নাতি নাতনি কাউকেই সে কথা বলার জন্য পাই না। আর পাবোই বা কি করে? সবাই যে তার নিজের জীবনে ব্যস্ত থাকে। ছেলে মেয়েরা বড় হয়ে তাদের সংসার সামলাবে না, নিজের মা বাবাকে দেখবে। আর নাতি নাতনিদের কথা বাদই দিলাম, কথা বলার জন্য যে মানুষটাকে পাশে পাওয়া যায় সে হলো জীবন সঙ্গী। কিন্তু সেই জীবন সঙ্গী যখন জীবন থেকে হারিয়ে যায়, তারপরে তার বেঁচে থাকা মরে যাওয়া সবই সমান। দিদার এই শেষের কথাটা শুনে আমি ঠিক বুঝতে পারলাম না দিদা কি বলতে চাইছে। আমি অবাক হয়ে বললাম, মানে? আজ থেকে 2 বছর আগে আজকের দিনেই তোর দাদু মারা গিয়েছিল। তারপর থেকে আমাকে একাই থাকতে হচ্ছে। তোর মামা মামি তো বিয়ের পর থেকে আলাদাই থাকতো। দাদু মরে যাওয়ার পর ওরা এখানে এসে থাকে। মৃত্যুর কিছুদিন আগে তোর কথা দাদু খুব মনে করছিল, কিন্তু তোরা আজ 5 বছর হলো এই বাড়িতে আসিস না। তোদের আর কি দোষ দেব? তোরা বড় হয়ে গিয়েছিস, ব্যস্ত আছিস, তোদের আর কি বলবো। এই কথাগুলো শোনার পর আমার বুকের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। আমি চাইলেও শ্বাস নিতে পারলাম না। নিজের কান আর চোখের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেল। এ কি শুনলাম, আর এতক্ষণ ধরে কি দেখে আসলাম? এই সমস্ত কথা আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। অবশেষে অনেক চেষ্টার পর বললাম, দিদা, তুমি এসব কি বলছো? কি দাদু মারা গিয়েছে মানে? দাদু তো ট্রেনে করে আমার সাথে এলো, এই রাস্তা অবধিও আসছিল, তারপর হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। আমি খুঁজেও আর ডেকেও পেলাম না, তাই চলে এলাম। আমার কথা শুনে দিদা অবাক হয়ে বলল, বলছিস কি তুই? হ্যাঁ দিদা, তারপর দাদু আমাকে একটা গল্পও শোনালো। দিদা অবাক হয়ে বলল, গল্প? কি গল্প? এরপর আমি ট্রেনের মধ্যে থেকে যতক্ষণ দাদুর সাথে ছিলাম সবটা দিদাকে বললাম। দিদা অবাক হয়ে সব শুনল। দিদার মুখের অবস্থা দেখে বুঝলাম দিদাও খুব ভয় পেয়েছে। এরপর সবটা বলা হয়ে গেলে দিদার চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ল। বলছিস কি তুই? তোর দাদু তাহলে তোকে দেখা দিয়েছে? আর দেখা দেবেও না কেন? দাদু যে তোকে খুব ভালোবাসতো। কিন্তু তোর দাদু তোকে যে গল্প বলেছে, ওই গল্প অন্য কোনো বুড়ো বুড়ির নয়, ওই গল্প তোর দাদু আর আমার। এই কথা শুনে আমার বুকটা ছ্যাঁত করে কেঁপে উঠল। আমি এইবার বুঝতে পারলাম পথে সেই কুকুরগুলো আমাকে দেখে ডাকছিল না, ডাকছিল দাদুকে দেখে। শুনেছিলাম পশু পাখিরা সেই সব কিছু দেখতে পায় যা মানুষে দেখতে পায় না। তার মানে কুকুরের ডাকের পর দাদু ওখান থেকে উধাও হয়ে গিয়েছিল। আমার ভাবনার মাঝেই দিদা বলল, সেদিন তোর দাদুর মৃত্যু কোনো অশুভ আত্মা করেছিল তা আমি বুঝেছিলাম, কিন্তু সেই অশুভ আত্মা আমাকে যে কেন কিছু করলো না সেটা বুঝলাম না।
আর তারপরে যে লোকটাকে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম সে যে কোথায় গেল তাও বুঝতে পারলাম না। কিন্তু দিদা, তোমাদের একটা অচেনা লোককে কিন্তু বাড়িতে রাখা ঠিক হয়নি। কি জানি। দেখো দিদা, এর আগে কখনো এমন ঘটনা এই বাড়িতে কিন্তু ঘটেনি। তুমি দেখো, সেই লোকটাকে বাড়িতে আনার পর থেকেই বাড়িতে অঘটন শুরু হয়ে গেল। এই ব্যাপারটাও আমিও ভেবেছিলাম, কিন্তু ভেবেও আর কি করব। তখন যা শেষ হওয়ার শেষ হয়ে গিয়েছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, তোর দাদু মরে যাওয়ার পর আর কোনো ভয়াবহ ঘটনা ঘটেনি বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমাকে জানতে হবে দাদুর মৃত্যু কেন হলো, আর ওই লোকটা কে ছিল। ওসব আর ভেবে কি হবে? মামার বাড়ি এসেছিস, কটা দিন থাক, তারপরে চলে যাস। যা হয়ে গিয়েছে তার জেনে কি করবি? তোর দাদু তো আর ফিরে আসবে না। তাছাড়া তুই তোর দাদুকে দেখতে পেয়েছিস, এটাই কি আর কম সৌভাগ্য? আমি সেদিন রাতে দিদাকে আর কিছু বললাম না। সেদিন রাত কাটিয়ে নিলাম ওখানে। পরের দিন সকাল কাটিয়ে বিকেলে আমি একটু হাঁটতে বেরিয়েছি পথে। তখন শুধু ভাবছি যে দাদুকে অশুভ শক্তি কেন মারল, সেই লোকটা কে, আমি তার দেখা পাবো কিভাবে, সেই লোকটাই কি তবে দাদুকে মারল? এইসব প্রশ্নের উত্তর পাবো কোথায়? এরপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম কালকের সেই জায়গায় যেখান থেকে দাদু উধাও হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে আমি আশেপাশে জঙ্গলে দেখতে লাগলাম। কি মনে হতেই জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম আমি। গাছপালা ঝোপঝাড় পেরিয়ে আরও এগিয়ে গেলাম। খানিকটা যাওয়ার পর একটা পেঁচা আমার মাথার পাশ দিয়ে ডাকতে ডাকতে উড়ে গেল। ঝোপঝাড়ের মধ্যে থেকে ঝিঝি পোকা ডেকে চলেছে। জঙ্গলের মধ্যে ধীরে ধীরে অন্ধকার ছেয়ে গেল। আমার এইবার ভয় লাগতে লাগলো। আমি ফিরে আসবো ভাবলাম, তখন দেখলাম জঙ্গলের মাঝে একটা মাটির কুটির রয়েছে। এই ঘন জঙ্গলের মধ্যে মাটির কুটিরে আবার কে থাকে? একবার কি গিয়ে দেখে আসবো, নাকি মামার বাড়ি ফিরে যাব? এমনিতেও তো অন্ধকার হয়ে গিয়েছে। কিন্তু না, আমার অবচেতন মন বলে উঠল, এই জঙ্গলের মাঝে একটা বাড়ি দেখেও সেটা না দেখে ফিরে গেলে হবে না। তাই আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। খুব সাবধানে হাঁটলাম যাতে কোনো শব্দ না হয়। তারপর হঠাৎ একটা কাকের ডাক ভেসে এলো মাথার উপর থেকে। সেদিকে তাকিয়ে দেখলাম একটা কালো কুচকুচে কাকের ভয়াবহ দৃষ্টি যেন এক নাগারে আমার দিকেই তাকিয়ে আছে। আমায় দেখে কাকটা আবার কর্কশ গলায় ডেকে উঠল। যেন ওর জঙ্গলের মাঝে আমার আসাটা উচিত হয়নি, এসে খুব ভুল করে ফেলেছি আমি। সে যেন চাইলেই তার দৃষ্টি দিয়ে আমাকে ভস্ম করে দিতে পারে। ভেবেছিলাম খুব নিরিবিলিভাবে যাব, কিন্তু কাকের দিকে দেখতে দেখতে একটা গর্তে পা পড়ে পাটা মচকে গেল, আর আমি পড়ে গেলাম মাটির উপর। এই বলে বিল্টু একটু থেমে দম নিল। অনি বলল, বিল্টুদা, তোমার তো বিশাল সাহস দেখছি। তুমি ওই রাতের বেলাতে জঙ্গলের মধ্যে একা একা চলে গিয়েছো, কিন্তু ওখানে গেলে কেন সেটা তো বললে না। আরে তুই চুপ কর, কি সুন্দর একটা ইন্টারেস্টিং সিন বলছে, তার মধ্যে তুই আবার কথা বলছিস। বিল্টুদা, তুমি ওর কথা ছাড়ো আর বলো তো তারপর কি ঘটলো তোমার সাথে। বিল্টু আবার বলতে শুরু করলো। আমি কাকের দিকে তাকাতে তাকাতে গর্তে পা বেঁধে মাটিতে পড়ে গিয়েছি, কিন্তু তারপরেই বুঝলাম আমার পিঠের নিচটায় কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে আর কেমন সরসর করছে। আমি কোনো মতে উঠে মাটির দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। দেখলাম একটা কালো সাপ আমার দিকে ফনা উঁচিয়ে বসে আছে। তাই দেখে আমি পিছোতে থাকলাম। আমার অমন ভয় দেখেই হয়তো কাকটা আবার ব্যঙ্গ করে ডেকে উঠল। আমি পিছোতে পিছোতে গিয়ে ধাক্কা খেলাম কোনো কিছুতে, আর পিছোতে না পেরে চমকে পিছন ফিরে দেখলাম একটা মাঝবয়সী লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে। তার মুখে কেমন একটা অদ্ভুত হাসি লেগে রয়েছে। সেই হাসি দেখলে তৃপ্তি নয়, ভয় লাগে।
জঙ্গলের মধ্যে পিছতে পিছতে হঠাৎ করে তাকে দেখতে পেয়ে আমি একটু ভয়েতে কেঁপে উঠেছিলাম। তাই দেখে লোকটা বলল, ভয় পাওয়ার কিছু নেই, আয় আমার সাথে ভেতরে আয়। লোকটার কথা শুনে একটু আশ্বস্ত হলাম। লোকটার সাথে আমি সেই কুটিরের ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম একটি কাঠের খাট রয়েছে সেখানে, আর নিচের মাটির উপরে কেমন একটা গোল করে চিহ্ন করা রয়েছে। আর তার পাশে ওটা কি? আমি যা দেখলাম তাতে আমার কপাল বেয়ে ঘাম বেরিয়ে পড়ল। আমার মুখ থেকে একটা অস্ফুট স্বর বেরিয়ে এলো। ভয়েতে আমার হৃদস্পন্দন আরো বেড়ে গেল। এরকম জঙ্গলের মধ্যে রাতের অন্ধকারে এই কুটিরে অচেনা এক লোকের সাথে, আর আমার সামনে ওটা কি? কি গো বিল্টুদা, তুমি তো দেখছি এখন বলতে গিয়েও কেঁপে উঠছো। তোমার গায়ের লোমগুলো কেমন খাড়া হয়ে উঠছে। আসলে সেদিন হঠাৎ করে ওরকম একটা দৃশ্য, তাও আবার ওই রকম একটা জায়গায় দেখে আমার যা অবস্থা হয়েছিল, আজ সে কথা বলতে গিয়েও বুকটা কেঁপে উঠছে। তা এমন কি দেখেছো যে এখন সেটা বলতে গিয়েও ভয় পাচ্ছ? একটা ছবি, তার গলার কাছে রক্ত দিয়ে একটা ক্রস চিহ্ন করা। এই ব্যাপার, একটা সামান্য ছবি দেখে তুমি অত ভয় পেয়েছো? তুমি তো খুব ভীতু দেখছি বিল্টুদা। আমরা তোমাকে এমনি এমনি সাহসী ভাবতাম। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ সেই ছবিটা আর কারো নয়, ছবিটা ছিল স্বয়ং আমার ছবি। তার গলার কাছে ওই ক্রস চিহ্নটার মানে হচ্ছে আমাকে মারতে চায় কেউ। আর শুধু এই নয়, আমার ছবির পাশে ছিল দাদুর ছবি, সেটার গলায় মালা পরানো রয়েছে। আর দেখলাম একটা নর কঙ্কালের খুলি রয়েছে সেখানে, পাশে একটা রক্ত মাখা ছুরি। এইসব ভয়ানক দৃশ্য দেখে আমি আর ওখানে থাকতে পারছিলাম না। ইচ্ছে হচ্ছিল সেখান থেকে ছুটে পালিয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই বুঝলাম আমার পা দুটো আমার সঙ্গ দেবে না। ভয়েতেই আমার পা দুটো সেখানে পাথর হয়ে গিয়েছে। আমার আর এটুকু বুঝতে অসুবিধা হলো না, এটাই সেই লোক যে আমার দাদুকে মেরেছিল। কিন্তু লোকটা কে, আর কেন মারল আমার দাদুকে? আর ওর ঘরের মধ্যে আমার আর আমার দাদুর ছবি কি করছে? আমার মনের মধ্যে আবহমান এই প্রশ্নগুলোর কথা বুঝতে পেরে হয়তো লোকটা ভারী গম্ভীর গলায় বলে উঠল, বহু দিনের পর আজ আমার প্রতিশোধ পূর্ণ হবে। তুই হয়তো ভাবছিস তুই এই জায়গায় এসে ভুল করেছিস, কিন্তু আসল কথা হচ্ছে তুই এখানে নিজে আসিসনি, আমি তোকে এখানে এনেছি। আর তোর দাদুকে কেন মারলাম সেটা ভাবছিস? তাহলে শুনে রাখ, তোর দাদুকে শুধু মারিনি, এইবার তোকেও মারবো। কথাগুলো বলেই লোকটা জঙ্গল কাঁপানো এক হাসি হেসে উঠল। তখনই দেখতে পেলাম একটা কালো রঙের বিড়াল আমার পাশ কাটিয়ে ঘরের মধ্যে ঢুকলো। তারপর আমার দিকে একবার ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আমার ছবির উপর তার নখ দিয়ে আঁচড় কেটে আমার মুখটাকে বিকৃত করতে লাগলো। এই নারকীয় দৃশ্য দেখে আমার আরো ভয় লাগতে শুরু করলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিন্তু তুমি কে? আমার দাদুকে মারলে কেন? লোকটা হেসে বলল, আমি কে? লোকটা আবার হেসে উঠল, বলল, আমি তোর মায়ের খুব কাছের মানুষ ছিলাম, কিন্তু তোর দাদু আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, বরং আমার ছেলেকে হত্যা করিয়েছিল। হ্যাঁ, এটা ঠিক, আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু সে মারা যাওয়ার পরে আমি তোর মাকে ভালোবাসতাম, কিন্তু তোর দাদু এক বিবাহিত পুরুষের কাছে নিজের মেয়েকে তুলে দেয়নি। লোকটা একটু থেমে আবার বলল, তারপরেই প্রতিজ্ঞা করেছিলাম আমি তোর দাদুকে মারবো, আর তার মেয়ের সন্তানকেও মারবো। মেয়েকে মারতে পারবো না, তার কারণ মেয়েকে আমি খুব ভালোবাসি। তবে সেদিন যখন তোর দাদুর সামনে গিয়েছিলাম, তো দাদু আমাকে দেখে চিনতে পারেনি, কারণ দাড়ি গোপে আমার মুখ পুরো ঢাকা ছিল। তার উপর তোর দাদু বৃদ্ধ হয়ে গিয়েছিল, আর রাতের অন্ধকারে ওদের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম যাতে ওরা আমাকে চিনে না ফেলে। আর হলো তাই, ওরা কেউই আমাকে চিনতে পারলো না। সুযোগ বুঝে আমার এতদিনের সাধনার ফল হিসেবে আমার বশ করা অশুভ আত্মাকে দিয়ে আমি তোর দাদুকে মেরে আমার মনের জ্বালা মেটালাম। আর আজ তোকে মারলে আমার মনের সব জ্বালা জুড়িয়ে যাবে। তবে আজ আর কোনো অশুভ শক্তি দিয়ে মারবো না, ওই যে ছুরিটা দেখেছিস ওটা দিয়েই তোকে মারবো। আমি ভয়েতে আড়ষ্ট গলায় বললাম, দয়া করে আমাকে ছেড়ে দাও, এতে আমার কি দোষ? কিন্তু আমার কোনো কথা কানে নিল না। তার আগেই কালো বিড়ালটা ঝাঁপিয়ে পড়ে আমার মুখের ওপর একটা আঁচড় বসিয়ে দিল। ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ল আমার মুখ বেয়ে।
আমি মনে সাহস এনে অথবা প্রতিবর্ত ক্রিয়ার জন্যই হয়তো বিড়ালটার পেট ধরে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর দেখলাম ওই লোকটা মাটি থেকে ছুরি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো আমার দিকে। আমি ভয়েতে পিছুতে গিয়ে পড়ে গেলাম মাটির উপরে। বুঝলাম নিজের জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। চাইলেও আমার আর বাঁচার কোনো উপায় নেই। কাঁদো কাঁদো গলায় আমি বললাম, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কোনো দিন এখানে আসবো না। কিন্তু লোকটা আমার কোনো কথা শুনলো না। লোকটা ছুরি নিয়ে বসিয়ে দিতে গেল আমার বুকে। আমি ভয়েতে আর্তনাদ করে চোখ বন্ধ করে ফেললাম। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, না না। কিন্তু অবাক হয়ে গেলাম যখন দেখলাম ছুরিটা আমার গায়ে লাগলো না। চোখ খুলে দেখলাম সেই লোকটা মাটির দেওয়ালের কাছে শূন্যে ভাসছে, আর তার গলা ধরে রেখেছে আমার দাদু। আর ধীরে ধীরে সেই ছুরিটা ওই লোকটার বুকে ঢুকে গেল। লোকটা আর্তনাদ করে উঠল। তারপর ধীরে ধীরে দাদু ওকে ছেড়ে দিল। লোকটা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। আমি দাদুকে কিছু বলতে যাব, তার আগেই দাদু বাতাসে মিলিয়ে গেল। এই বলে বিল্টু থামল। অনি বলল, বিল্টুদা তারপর? তারপর আর কি, ওখান থেকে ছুটে মামার বাড়ি চলে গিয়েছিলাম। আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন মামার বাড়ি থেকে করে ফিরে এসেছিলাম। তবে এটুকু বুঝেছিলাম, সেদিন দাদু আমাকে বাঁচিয়ে দিয়েছিল। দাদু না থাকলে আমার মৃত্যু নিশ্চিত ছিল। সত্যি বিল্টুদা, এ ঘটনা যেন সাক্ষাৎ জমের দর্শন। কিন্তু তোমার এই কথা আমরা বিশ্বাস করব কেন? এটা তো গল্পও হতে পারে। বিল্টু তার মুখে হাত দিয়ে একটা দাগ দেখিয়ে বলল, এটাই সেই বিড়ালের নখের আঁচড়ের দাগ। এটা দেখার পর ওরা কেউ আর কোনো প্রশ্ন করল না। আজকের গল্প পাঠে ছিলাম আমি, নিমাই, এবং অন্যান্য চরিত্রে ছিলেন শান্তনু, শবনম, কৌশিক, ভার্গব।